নমস্কার। রোববার বিকেল আমরা আবার ফিরে এলাম বই পড়া নিয়ে, আমাদের জনপ্রিয় অনুষ্ঠান বই নিয়ে এবং বইয়ের পিছনের সেই মানুষটিকে নিয়ে যিনি বই লেখেন। আজকে এমন একজন মানুষকে পেয়েছি যিনি খুব জনপ্রিয় লেখক। বাঙালি তার বই পড়েন এবং অনেকগুলি বই শুধু লেখেননি, তিনি অনেক পুরস্কার পেয়েছেন সেই লেখার জন্য, স্বীকৃতি পেয়েছেন সেই লেখার জন্য। তিনি অমর মিত্র। অমর মিত্রের পরিচয়টা আগে দিই। ইনি জন্মেছিলেন বাংলাদেশের সাতক্ষীরায় এবং জন্মেছিলেন ধুলিহর গ্রামে। চমৎকার দুটি নাম, সাতক্ষীরা এবং ধুলিহর। উনি রসায়ন শাস্ত্রের সাম্মানিক। আচ্ছা, তারপরে যেসব বইগুলো উনি লিখেছেন, যেমন ধরুন বিষয়টা কি, তিনি যেমন বঙ্গোপসাগরে পড়ে থাকা মৎস্যজীবীদের চর, রাষ্ট্রের আগ্রাসন এবং উচ্ছেদ নিয়ে উপন্যাস লেখেন, তেমনি লেখেন 2000 বছর আগের ভারতবর্ষ উজ্জয়িনী নগর নিয়ে। ভূমিকম্প পীড়িত লাতুর তার উপন্যাসের বিষয় হয় যেমন, তেমনি সামান্য গৃহ নির্মাণের বিন্দুতে তিনি সিন্ধু দর্শন করতে পারেন। কী কী পুরস্কার পেয়েছেন? 1991 সালে সমরেশ বসু পুরস্কার, ছোট গল্পের জন্য সমতট পুরস্কার, 1998 সালে ছোট গল্পের জন্য সর্বভারতীয় কথা পুরস্কার, 2001 সালে বঙ্কিম পুরস্কার, 2002 সালে ছোট গল্পের জন্য আনন্দ স্নোস্নেম পুরস্কার, 2006 ধ্রুবপুত্র উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার। এই সেই ধ্রুবপুত্র উপন্যাস, লেখাই আছে সাহিত্য একাডেমি পুরস্কার। ওর ইংরেজি, হিন্দি, মালায়ালাম, তামিল ইত্যাদি নানান ভাষায় অনুবাদ হয়েছে। আরেকটি বই দেখুন, অশ্বচরিত্র। আরও একটি বই, খুব বিখ্যাত বই এটি, ধনপতির চর, নিশ্চয়ই অনেকে পড়েছেন বইটি, এবং এইটি বেরিয়েছে এই বই মেলায়, নীল যমুনার জল। অমর মিত্রের আরেকটি পরিচয় হচ্ছে যে ওর দাদার নাম আমরা সবাই জানি মনোজ মিত্র, এবং দাদা ভাইয়ে মিলে এই বইটি লিখেছেন, ভাসিয়ে দিয়েছি কপোতাক্ষ জলে। আমি প্রথমেই অমরবাবুকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এত বছর লেখক জীবন পেরিয়ে এসে যখন পেছন ফিরে তাকান, আপনার অনেক স্ট্রাগল, অনেক লড়াই, লেখক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া তত সহজ নয়। যারা একটু লেখাপড়া করেন তারাই জানেন। তো আপনি কি ভাবেন যে আপনার এই লেখক জীবন কেমন আপনার কাছে? আমার তো মনে হয় খুব সুন্দর, এই কারণে যে মনে হয় একজন লেখক যদি স্ট্রাগল না করেন, তার লেখার জন্য যদি তার সামনে প্রতিবন্ধকতা না আসে, তাহলে কিন্তু লেখক স্ফুরিত হতে পারেন না। আমার কাছে যদি সব সুযোগই চলে আসে, তাহলে সেসব দিয়ে লেখার জন্য যে আমার যে পরিশ্রম, আমার যে ঐকান্তিক চেষ্টা এবং বারবার ভালো লেখার জন্য মাথা খুঁড়ে মরা, এই জিনিসটা থাকে না। তারপর ধরুন অল্প বয়সে আমি যাদের সঙ্গে মিশেছি তাদেরও, যেমন একজন শ্যামল গঙ্গোপাধ্যায় আর একজন মহাশ্বেতা দেবী, এদের দেখেছি, মহাশ্বেতা দেবীকে দেখেছি, উনি তো চাকরি ছেড়ে দিয়েছেন, অনুবাদ করে সংসারের ব্যয় নির্বাহ করতেন, নানান রকম কাজ করেছেন, অক্সফোর্ডে অনুবাদ করেছেন, এখানকে অনুবাদ করেছেন, প্রচুর লিখেছেন, ছোট কাগজ বড় কাগজে মিলে, এবং ছোট কাগজে লিখেও যে লেখক হওয়া যায় সেটা মহাশ্বেতাদি দেখিয়ে দিয়েছেন। ফলে প্রথম জীবনে তার সঙ্গে মিশে এই ব্যাপারটা ভেতরে তৈরি হয়েছে, কখনো ভয় পাইনি। মানে লেখক হতে গেলে আপনাকে কি কি স্যাক্রিফাইস করতে হবে সেটা আমি জেনে গেছিলাম। ধরুন আনন্দবাজারে আমি একবার উপন্যাস লিখেছিলাম এবং সেই উপন্যাস প্রবল বিজ্ঞাপনে ছাপা হয়েছিল। 7 লেখকের উপন্যাস ছাপা হচ্ছে, 7 জন লেখকের ছবি টবি দিয়ে আনন্দবাজার বিজ্ঞাপন করেছিল। তারপরে আমাকে আর লিখতে বলেননি, উপন্যাস লিখতে বলেননি, গল্প লিখেছি অনেক, রমাপদবাবু খুবই পছন্দ করতেন, বারবার ডেকে পাঠাতেন, সেটা অন্য প্রশ্ন। এবং কেন লেখেননি সেটা তো সম্পাদকের ব্যাপার, সম্পাদকের কাউকে পছন্দ হতে পারে, না হতে পারে, এটা কোনো এই নিয়ে কোনো মান অভিমান অভিযোগের ব্যাপার নেই।
কিন্তু তারপরে আমি উপন্যাস লিখেছি মানে এখন তো বিলুপ্ত সত্যযুগ কাগজে, তারপরে একদম ছোট ম্যাগাজিনে 12 মাস আপনি এটা কোথায় লিখেছেন? ধ্রুবপুত্র? এটা ধ্রুবপুত্র উপন্যাসটা সেই অর্থে কোথাও বেরোই না, টুকরো 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 এখানে ওখানে গল্প করে এখানে নানান জায়গায় বেরিয়েছে। আচ্ছা, হ্যাঁ, নানান জায়গায় বেরিয়েছে, সব জুড়ে আমি। সেটা একাডেমি পুরস্কার পেয়েছে। হ্যাঁ, এই ধনপতির চটটাও একটা অংশ প্রতিদিনই বেরিয়েছিল প্রথম পর্বটা, বাকি পর্ব যে 6টা পর্ব সবটাই আমার আপনি তো প্রতিদিন নিয়মিত মানে পুরো প্রতিদিনের সংখ্যা লিখি, বাকিগুলো আমার ম্যানস্ক্রিপ্ট থেকে ওর ভিতরে জুড়েছে। এটা পুরোটাই একদম পাণ্ডুলিপি থেকে ছাপা। আচ্ছা, এবং এই উপন্যাসটা নীল যমুনার জল, না ওটা তো অনেকগুলো, নীল যমুনার জল গল্পটাই তো গল্প, এবং হ্যাঁ নীল যমুনার জল গল্পটা আমি গতবার শারদীয় প্রতিদিনই লিখেছিলাম, বড় গল্প। তা এইটা আপনি এই অশ্বচরিত উপন্যাসটা 1981 সালে শিলাদিত্য পত্রিকা বেরোতো, সুধীর চক্রবর্তী কিছুদিন সম্পাদনা করেছিলেন। উনি আমায় একটা নভেলেট লিখতে বলেছেন, তখন একদমই নতুন, নানান জায়গায় লেখা নিয়ে গিয়ে এমনও দেখেছি লেখা জমা দিয়েছি, তারপরেই ঘুরে অন্য জায়গাতে ঘুরে দিয়ে সে লেখা ওয়েস্ট পেপার বাস্কেটে পড়ে আছে, লেখা ফেরত এসছে। কিন্তু সমস্তটাই মনে করছিলাম যে এটা হচ্ছে জীবনের অংশ, কখনো দমিনি। আমার স্ত্রী, আমি তখন নতুন বিয়ে করেছি, একটা গল্প, ভালো গল্প পড়ে, সেই গল্প খুব নাম হয়েছিল, সেই গল্পটা একটি বিখ্যাত পত্রিকায় দিয়েছিলাম। 7 দিনের মধ্যে খামবন্দি হয়ে বাড়িতে চলে এসেছিল। সেই খামটা দেখে মানে সে তো এই ব্যাপারটা জানেই না, ভাবে লেখা দিলেই বোধহয় ছাপা হয়ে যায়, ইয়ে হয়ে যায়, এত দুঃখিত হয়েছিল। আমি বললাম হওয়ার কিছু নেই, অন্য জায়গায় ছাপা হবে। কারো কোনোটা পছন্দ হয়, কারো কোনোটা পছন্দ হয় না, এতে মান অভিমানের কাজ না, লেখকের মান অভিমান কেউ দেখবেও না, আমাকে আমার কাজ করে যেতে হবে, লিখতে হবে। এবং আমি যদি ভালো লিখতে পারি তাহলে 5 জন পড়বে, আর না লিখতে পারলে আমার কি হবে, আমি পাঠক হয়তো আজ পড়লো কালকে ফেলে দেবে। এরকম অনেক দেখেছি তো, আমাদের সঙ্গে যখন লিখতে আরম্ভ করেছিল অনেকেই ছিল, আস্তে আস্তে সরে গেছে কত লোক, সেইসব বন্ধুদের সঙ্গে দেখা হয়, তাদেরও বয়স হয়ে গেছে এখন, ফলে এই নিয়ে এইটা তো ম্যানস্ক্রিপ্ট থেকে। এখন চাকরি করেন? হ্যাঁ, আমি চাকরি করি, সামান্য কদিন আছি। আচ্ছা, কিন্তু চাকরির পরে আপনি সম্পূর্ণভাবে কি লেখা নির্ভর হবেন? নিশ্চয়ই, এখন আমি লেখার পেছনে প্রচুর সময় ব্যয় করি।